এবং তখন যেমন দুটো অর্কেস্ট্রার কথা বললাম, রেইনবো অর্কেস্ট্রা বা মেলোডি অর্কেস্ট্রা, শিলিগুড়ির অর্কেস্ট্রা ছিল। আপনারা যারা অনেক প্রোগ্রাম দেখেছেন সেই সময়কার 90-এর দশকে 80-র দশকে আরো বেশি বেশি নাম হয়তো জানেন। আমি খুব একটা বেশি দেখিনি, যে কটা পাড়ার আশপাশে এলাকায় বাড়ির শাসন এড়িয়ে গিয়ে দেখতাম বা উপভোগ করতাম সেটার নামই বললাম। যেমন গায়ক গায়ক গায়িকাদের মধ্যে কিছু নাম মনে আছে, যেমন কৃষ্ণা থাপা, আমাদের নেতাজি পাড়ায় বাড়ি। কৃষ্ণা থাপা কিশোর কুমার কণ্ঠে, পরবর্তীকালে তিনি কুমার শানুরও গান গেয়েছেন। কৃষ্ণা থাপা মানে তখন একটা ক্রেজ, হ্যাঁ, মানে বিরাট ব্যাপার। বাবুজিদা, তিনি রফি কণ্ঠী ছিলেন, আমাদের কিষাণ কল্যাণী ছিলেন। অবশ্যই আমি দুই ঘোষাল ভাইয়ের নাম বলবো, শঙ্কর ঘোষাল এবং সুব্রত ঘোষাল। আর তাছাড়াও ছিল হচ্ছে মদন থাপা, তার নাচ, মদন থাপার নাচ আমরা দেখতাম। এবং কিভাবে মানে গৌরদার নিক্ষণ যেমন ছিল, তেমনি মদন থাপার নাচ ছিল একটা বিরাট অ্যাট্রাকশন সেই সময়। নিখুঁত নাচতেন, নিখুঁত। যেমন বেশ কয়েকটা গান আমার এখনো দিব্যি মনে আছে। তার মধ্যে একটা হচ্ছে ওই সরগম সিনেমাতে ডফলি বালে ডফলি বাজা, এই গানটায় মদন থাপা যখন নাচলেন, আমার 2-3টা প্রোগ্রাম মনে আছে। মানে মনে হচ্ছে না যে একটা পুরুষ মানুষ নাচছে ভাবে। তিনি কিন্তু মেয়েদের মতো ওরকম পোশাক পরে নাচছেন না, তিনি পুরুষের মতনই, পুরুষের যে নাচের পোশাক সেটা পরেই নাচছেন, কিন্তু ফট করে দেখলে মনে হচ্ছে বুঝি সত্যি সত্যি জয়াপ্রদাই নাচছে ওই বিখ্যাত গানটার মধ্যে। তো এরকম একটা ব্যাপার ছিল, লোকাল স্টারডাম ছিল, সত্যিকারের ছিল। তাদের সঙ্গে কথা বলতে পারাটা একটা বিরাট প্রাইড ছিল আমাদের মতো সাধারণ মানুষের কাছে, বা যারা আমরা ছেলে ছোকরারা এদিক ওদিক ঘুরে বেড়াতাম, সারা রাত জেগে প্রোগ্রাম দেখতাম, সারা রাত ভোর হয়ে যেত সেই প্রোগ্রাম শেষ হতে হতে। আর তখন বহিরাগত শিল্পী বলতে এমন না যে কলকাতা থেকে আনতে হবে, মুম্বাই থেকে আনতে হবে, তা নয়। জলপাইগুড়ির লোকাল যারা ছিলেন তারা এতটাই গুণী ছিলেন এবং তাদের লোকাল স্টারডাম, জনপ্রিয়তা এই লেভেলে পৌঁছে গিয়েছিল যে তারাই আমাদের কাছে যেন বহিরাগত শিল্পী ছিলেন। এমন নয় যে কলকাতা থেকে আনতে হবে, মুম্বাই থেকে আনতে হবে, তা নয়। তো 90-এর দশকের প্রচুর 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 গল্প আছে। শুধু আমরা একটা ফাংশন বা জলসা নিয়ে কথা বলছি, এরকম আরো অনেকগুলো বিষয় আছে। আমি যেহেতু ওই সময়টাকে পুরো পেয়েছি এবং সত্যি কথা বলতে কি চেটে পুটে এনজয় করেছি, চেটে পুটে। মানে আমাদের জীবনে আমাদের যে বন্ধুদের গ্রুপটা আছি আমরা, এখনো আমরা বন্ধুদের গ্রুপে অটুট বন্ধন, কেউ ছিটকে যায়নি, কোনো বন্ধুই ছিটকে যায়নি আমরা। তো আমরা ক্লাস 8 থেকে সোনারলা স্কুলে ছিলাম, 8 থেকে শুরু করে 12, এই কটা বছর যা এনজয় করেছি স্কুল লাইফ, এবং তার পাশাপাশি এই পাড়ার ফাংশন সহ খেলা, মানে সত্যি কথা জীবনের রসদ। তো সেই কথাগুলো শেয়ার করছি। ওই 90-এর দশকের বা ওই 80-র দশকের শেষ লগ্ন থেকে 90-এর দশক, যেটা আমি নিজে প্রত্যক্ষ করেছি, নিজে উপভোগ করেছি, এনজয় করেছি, সেই সময়টা আপনারা যারা মানে উপভোগ করেছেন, মজা পেয়েছেন, আনন্দ করেছেন, চুটি আনন্দ করেছেন, পাড়ার ফাংশন বলি, খেলার মাঠ বলি, বা যেটাই বলি না কেন, সোশ্যাল মিডিয়া তারা নিশ্চয়ই আছেন। এবং যারা আছেন সোশ্যাল মিডিয়াতে, আমি চাইবো আপনারাও আপনাদের দৃষ্টিভঙ্গিগুলো তুলে ধরুন। যদি মনে করেন যে আমার মারফতে কিছু বলতে চান, মানে আমি সাধারণ একজন মানুষ মাত্র, সোশ্যাল মিডিয়া নিয়ে পাগলামোগুলো করে থাকি, অনেকেই সমর্থন করে না, তবে কেউ কেউ এই পাগলামিটাকে সমর্থন করেন। তো যদি আপনারা কেউ এই সমর্থন করেন এই পাগলামিগুলোকে, তাহলে আমি অনুরোধ রাখবো, যদি আমার মাধ্যমে সোশ্যাল মিডিয়ায় সেই সময়টাকে, মানে 80-র শেষ লগ্ন, 90-এর দশক, এই সময়কারের কোনো স্মৃতি আপনারা আনতে চান, বলতে চান, আমাকে আপনারা অবশ্যই ডাকবেন, আমি আপনাদের কাছে পৌঁছে যাব এবং চেষ্টা করব তুলে ধরার সকলের কথা, সেই সময়কার স্মৃতি। এই স্মৃতিগুলোই আমাদের কাছে ইতিহাস। এবং আজকে আমাদের জেনারেশনের কথা বলছি আমরা, যারা 94 মাধ্যমিক ব্যাচ এবং তার আগে বা পরের মাধ্যমিক ব্যাচের যারা ছেলে মেয়েরা আছি আমরা, আমাদের তো একটা বয়স হয়ে গেছে, তো মানুষের নিঃশ্বাসের বিশ্বাস নেই। তো এইগুলো আমাদের স্মৃতি, এগুলো আমাদের অ্যাসেট। তো শেয়ার করি না নিজেদের এই অনুভূতিগুলো, নিজেদের এই এনজয়মেন্টগুলো, এই ফেলে আসা দিনগুলো শেয়ার করব। আমি সকলের কাছে অনুরোধ রাখছি, শেয়ার করুন। যদি আমাকে কোনো কাজে লাগে, আমাকে কোনো প্রয়োজনে লাগে, বা আমার মাধ্যমে কোনো কিছু বলতে চান সোশ্যাল মিডিয়ায়, আমি আছি, সর্বতোভাবেই আছি। আপনারা কমেন্ট বক্সে জানাবেন, আমি অবশ্যই আপনাদের সঙ্গে থাকবো। যারা মনে করেন এগুলা
মানে পাগলামি এগুলা মানে অন্য ফালতু কাজ, তাদের আমি কথা বলছি না। তো যারা এই দিনগুলো শেয়ার কর, কারণ আমি চাই যে তার কারণ একটাই যে নতুন জেনারেশন যারা উঠছে, মানে আমাদের ছেলে মেয়েরা, তারা তো দেখলো না এই দিনগুলো। হুম। বা আজকে যারা গান বাজনার সঙ্গে যুক্ত আছে তারাও দেখেনি এই 90-এর দশকটা, হয়তো জন্মায়নি। তো তারাও অনুভূতিটা পাক যে সেই সময় দিনগুলো কিরকম ছিল। যেমন আমরা পুরোনো দিনের, মানে আমাদের জন্মের আগের যে সময়কালটা ছিল, অনেকেই হয়তো সেগুলো চর্চা করি, দেখি, বইতে পড়ি, বা সোশ্যাল মিডিয়া তখন ছিল না। ফলে ওই সময়কালটাকে যদি পেতাম তাহলে কি ভালো, কি করে এক একটা গান তৈরি হতো। মান্না দে, মোহাম্মদ রফি, কিশোর কুমার, মুকেশ, এই যে সেই সময়কার একটা গোল্ডেন এরা, হ্যাঁ, লতা মঙ্গেশকর, আশা ভোসলে, এই যে সময়কালটা কি করে তৈরি, এস ডি বর্মন, আর ডি বর্মন, হ্যাঁ, ওই গানগুলো যেগুলো আমরা আজও গুনগুনাই, আজও শুনি, আজও বিখ্যাত, এবং কোনো গান তাদেরকে টপকাতে পারেনি, এটা নিঃসন্দেহে বলবো আমি। তো সেগুলো কি করে তৈরি হলো? ওরা তো কোনো ম্যাজিক না, কি করে করলেন তারা? তো এইগুলো যেমন আমরা আজকে খুঁজি, দেখার চেষ্টা করি, যে আমরা তো ওই সময় ছিলাম না, মানে এর পরে আমরা এসছি, যত জন্ম হয়ে গিয়েছিল কিন্তু আমরা বুঝতে পারিনি। তো আমি চাইবো এই 90-এর দশক, 90s, বিখ্যাত 90s, তারপরে আমি আসবো অবশ্যই আরেকটা বিখ্যাত গোল্ডেন এরা, কুমার শানু, উদিত নারায়ণ, অলকা ইয়াগনিক, কবিতা কৃষ্ণমূর্তি, এই সময়কার যে গানগুলো। ফিল্ম আর্টিস্ট নিয়ে অবশ্যই আমরা কথা বলবো পরে, শুধু গান নিয়েই কথা বলছি। এই কুমার শানুর যে টাইমটা, আশিকি, যে কুমার শানু উঠে এলো, ডর, সেই উদিত নারায়ণের বিখ্যাত গান, তারপরে একের পর এক যে গান, বাগি, অভিজিতের সেই বিখ্যাত গানগুলো, তো সেইগুলো শুনে, সেগুলো আমরা উপভোগ করে গুনগুনিয়ে বড় হয়েছি। আমাদের ধমনীতে সেই গানগুলো হয়তো বাজছে আজও। সেই গানগুলো নিয়ে একটু চর্চা করি। যদি আমার কথায় আপনারা সহমত হন তবে অবশ্যই আপনারাও বলবেন, এবং যদি কোনো প্রয়োজনে লাগি বা আমার মাধ্যমে কিছু বলতে চান অবশ্যই আমাকে জানাবেন। 90s, সেই বিখ্যাত 90s-এর গানের জগৎ, এরপরে একটা একটা করে এরা বা একটা একটা করে সাবজেক্ট নিয়ে আমরা অবশ্যই কথা বলবো সোশ্যাল মিডিয়ায়। যারা সমর্থন করেন তারা অবশ্যই পাশে থাকবেন, আর যারা মনে করছেন এটা পাগলামি, পাগল হয়েই থাকবো আমি। নমস্কার।